হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি গ্যাসের আচরণের লেকচার 5। ঠিক আছে, গ্যাসের আচরণের লেকচার 5 নিয়ে চলে এসেছি ভাই সাহেব। আজকে মেবি শেষ হয়ে যাবে যদি আজকে আমার জানি না এই টপিকটা করাবো অনেকক্ষণ ধরে, কারণ অঙ্কগুলো অনেক কঠিন হয়। ঠিক আছে, এবার আজকে শেষ নাও হতে পারে। আমি চেষ্টা না, দেখো কথা হচ্ছে কি, ভালো করে পড়াতে হবে, তাই তো ভালো করে বুঝতে হবে। একটা লেকচার বেশি যাক কম যাক কেউ যায় আসে না। বেশি তো আমি তো 6টাই লেকচার ধরেছিলাম। ঠিক আছে, তো আমি ভাবছি যে এই আদর্শ গ্যাস সমীকরণ, সর্বজনীন গ্যাস ধ্রুবক ও সেই সংক্রান্ত অঙ্ক, এইগুলো প্রচুর আসে। এটা প্রচুর আসে। ঠিক আছে, মানে 2 নম্বরের করে প্রচুর আসে। 2 নম্বরের অঙ্ক আসবে, 3 নম্বরের অঙ্ক আসে। ঠিক আছে, তো আমি ভাবছি এই অঙ্কগুলো একটু করাবো। তো তার জন্য আজকের ক্লাসটা হতে পারে কালকের ওটা শেষ হতে হবে, চ্যাপ্টারটা হতে পারে, বা চেষ্টা করবো আজকে শেষ করে দেওয়ার। বা যদি এটা ভালো করে পড়াই, তো আজকে আমার মনে হচ্ছে আমার ফিল আসছে ভিতর থেকে যে বেশি অনেক সময় লেগে যাবে। তার জন্য এটা কালকের ক্লাসে পড়াতে পারি, আধ ঘন্টা আর কি পড়াতে, এটা বেশি কিছু নেই, আধ ঘন্টাটা ক্লাস দিলে হয়ে যাবে। ঠিক আছে, আধ ঘন্টা থেকে 45 মিনিট, এই হচ্ছে কি কথা। তো দেখি কি করা যায়। ঠিক আছে, আজকে দেখি কতটা হয়, কত সময় লাগে। কিন্তু আমি বলছি যতটা আমি পড়াবো এইখান থেকে প্রচুর অঙ্ক আসে, আর এই অঙ্কগুলো ছেলেমেয়ে প্রচুর গোলায়। এই অঙ্কগুলো আর এর মান ছেলেমেয়ে প্রচুর গোলায়। তো তার জন্য এই অঙ্কটা একটুখানি মন দিয়ে করতে হবে, একটু স্লোলি আমি পড়াবো এখানটাতে। আর অনেক বেশি অঙ্ক করবো, 2-3-4টা অঙ্ক করবো এখান থেকে। তো তাই হতে পারে আজকের লেকচারটা, মানে আজকে চ্যাপ্টারটা না শেষ হয়ে কালকে চ্যাপ্টার শেষ হবে। ঠিক আছে, তো হচ্ছে কথা। তো বলো তোমাদের কি হালচাল জীবনের? ঠিকঠাক হালচাল? কমেন্ট করো কেমন হালচাল, বলো ঠিকঠাক হালচাল কমেন্ট করো। কদিন তোমাদের কমেন্ট পাই না। ঠিক আছে, আবার মোটিভেশন ডাউন হয়ে যাচ্ছে, জানি না কতজন দেখছো তো একটু কমেন্টও করে নাও, তাহলে আমাদেরও কিছু হেল্প হয়ে যায়। হেল্প মানে আমরা একটু মোটিভেট হই। হেল্প তো তোমাদের কমেন্ট করাতে, মানে হেল্প, তাহলে আমাদের মোটিভেট হই, তাহলে আমরা একটু ভালো করে আরও ক্লাস বানাবো। কারণ দেখো, সেই একটা ঘরের মধ্যে একা আমি ক্লাস করাই, ঠিক তো তখন অনেক মোটিভেশন দরকার হয় এগুলো করতে গেলে। আর পুরো এখনও 3-4 মাস ধরে করাতে হবে। ঠিক আছে, তো তাই বলছি একটু কমেন্ট করো। তোমরাও যদি একটু সহযোগিতা করো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তাই কমেন্ট করে আমাদের একটু হসলা বাড়াও যে দাদা তুমি ভালো পড়াচ্ছ, কি দাদা তুমি খারাপ পড়াচ্ছ। খারাপ পড়ালেও বললেও তাহলে বুঝবে যে কেউ তো দেখছে, মনে হয় যেন কেউ দেখছেই না, তাই না? তাই বলছি তোমরা একটু কমেন্ট করো। কমেন্ট করে আমাদের একটু হসলা বাড়াও বা কমাও। মানে যদি ভালো পড়াই তাহলে বলবে ভালো পড়াচ্ছ, খারাপ পড়ালে বলবে দাদা তুমি খুব খারাপ পড়ো, খুব খারাপ। ওই তো তোমাদের শ্রীকান্তার ভিডিওতে একজনকে কমেন্ট করেছিল যে স্যার আপনি খুব খারাপ পড়াচ্ছেন, ঠিক আছে আপনার পড়ানো হচ্ছে না, শুধু হেলান দিয়ে আপনি পড়ান। ঠিক আছে, এভাবে কমেন্ট করছিল সৃজনকে। আমি বলছিলাম, মানে তোমাদের জন্য সৃজন দা, আমার জন্য তো আমার বন্ধু হয়। ঠিক আছে, সৃজনকে আমি সেদিনকে বলছি যে দেখ ভাই, তার মানে কেউ না কেউ তো দেখছে, হেলান দিয়ে যেরকমভাবে দেখুক না কেন, রিভিউ দিচ্ছে মানে কেউ না কেউ তো দেখছে। তাই বলছি তোমরা খারাপ কমেন্ট করো, ভালো কমেন্ট করো, কিন্তু করো। তাহলে গালঠাল দেবে না, ভদ্র ভাষায় ডিবেটের মতন। ঠিক আছে, ওরকম কমেন্ট করবে। ঠিক আছে, তো চলো আজকে কী পড়বো সেটা একটু দেখে নিই। একটু আমি বলেই দিলাম যদিও, তাও আবার একটু বলে নিই। কী পড়বো? আদর্শ গ্যাস সমীকরণ ও সর্বজনীন গ্যাস ধ্রুবক পড়বো। তারপর কি পড়বো? আণবিক স্তরে গ্যাসের আচরণ। ঠিক আছে, এটা মেবি আজকের নাও হতেও পারে। ঠিক, তো চলো পড়াশোনা স্টার্ট করা যাক। চলো তাহলে এবার দেখি কি পড়বো এখন। আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, বলছি এবার আদর্শ গ্যাসের সমীকরণ তো আমরা জানি, PV = nRT। সেটাকেই আমরা আগেরবার কি একটা স্টেবলিশ করেছিলাম না, ওই যে সময় কি বলার নাম, ওই যে চার্লসের সূত্র, বয়লের সূত্রের সমন্বয় সূত্র দিয়ে তারপর আর বের করলাম। ঠিক আছে, ওরকমভাবে তারপর আমি বললাম যে এন একটা ভর লাগবে, তার জন্য আমি লজিক দিয়েছি। ঠিক আছে, কিন্তু কোনো ফর্মুলা থেকে ওটা আসেনি। কিন্তু এখন আমরা অ্যাভোগাড্রোর সূত্র পড়ে নিয়েছি, তাই তো? অ্যাভোগাড্রোর সূত্র কি ছিল? V = n। n হচ্ছে গিয়ে মূল সংখ্যা। ঠিক আছে, মূল সংখ্যা। আর আবার কি বয়লের সূত্র কি জানি আমরা? বয়লের সূত্র হচ্ছে কি V = 1/p। চার্লসের সূত্র কি জেনেছি? V = T, TK, মানে এটা কেলভিনে। ঠিক, তাহলে এই তিনটে যখন আমরা জানতে পেরে গেছি, এখানে আমরা কী কী করবো সেটা এখন বলছি। ঠিক আছে, দেখো এই তিনটে যখন জানতে পেরে গেছি, তাহলে আমরা কি এই তিনটেকে সমন্বয় করে দেবো, মানে তিনটেকে এক করে দেবো। তাহলে কী হয়? V = NT/P।
তাহলে এবার প্রপোর্শনাল সাইনটাকে তুললে হবে ভি ইজ ইকুয়াল টু আর এন টি ডিভাইডেড বাই পি। এবার পিটাকে এই পারে নিয়ে চলে যাবো, পিটাকে এই পারে নিয়ে চলে যাবো, তাহলে কি হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, যেখানে আরটা হচ্ছে গিয়ে ওই যে গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক এটাই আমরা শুধু তোমাদের পরীক্ষায় আসে এটা, যে আদর্শ গ্যাসের সমীকরণটি স্থাপন করো কি কি দিয়ে, বলবে যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও কি নাম ওর নাম অ্যাভোগাড্রোর সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণটি স্থাপন করো। তার জন্য কি ভাষায় লিখতে হবে সেটা আমি লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে আমি তোমাদেরকে আগেই বলেছি যে, দাঁড়াও এক সেকেন্ড মুখটা একবার ঘুরিয়ে নিই, তারপরে এবার বলবো। হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে যখন আমি পড়াচ্ছিলাম চলতরিৎ, তখন আমি তোমাদেরকে কোনো একটা ডেরিভেশন করার কিছু কিছু নিয়ম বলেছিলাম, যে প্রথমে সব কটা ভেরিয়েবলকে মানে ভি পি এন টি সব কটাকে ডিফাইন করতে হয়, বা সব কটা কি কোনটা কি সেটা আমাদেরকে আগে, যে খাতা দেখছে তাকে আমাকে আগে এক্সপ্লেন করতে হবে। তাহলে কি করব, প্রথমে ধরি কোনো গ্যাসের টি উষ্ণতায়, টি কেলভিন উষ্ণতায় পি চাপে দেখো, কোনো গ্যাসের টি কেলভিন উষ্ণতায় পি চাপে টি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আমি আগে দেখে নিচ্ছি কী কী আমাদেরকে লাগবে। পি চাপে টি, দেখো কোনো গ্যাসের কি লিখবো, ধরি কোনো গ্যাসের, এখানে কোনো হবে, ধরি কোনো গ্যাসের, দেখো আমি কিন্তু আমি মন থেকে লিখছি, ঠিক আছে, তোমরা এরকমভাবে লিখবে। কোনো গ্যাসের টি কেলভিন উষ্ণতায় পি চাপে, ঠিক আছে, এন মোল গ্যাসটির, কোনো গ্যাসের এত এন মোলের আয়তন হলো ভি। তাহলে কি করলাম, প্রথমে দেখো ডিফাইন করে নিলাম, কি করলাম, ধরি কোনো গ্যাসের টি কেলভিন উষ্ণতায় পি চাপে এন মোলের আয়তন হলো ভি। ঠিক আছে, প্রথমে ডিফাইন করে নিলাম। আমি এইটা কেন লিখলাম, এই ফর্মুলাটা, তাহলে আমি জানতে পেরে যাবো আমাকে কী কী ডিফাইন করতে হবে। এইগুলো তো এটা তো আমাদের শুধু আসবে, তাই না, আরটা শুধু আসবে আমাদেরকে, যখন আমরা ওই সমানুপাতিকটা যখন তুলবো সেটা শুধু আরটা আসবে, তাই তো। ঠিক হয়েছে, বুঝতে পারছি। এবার কি লিখবো, আয়তন হলো ভি। দাঁড়াও, এটাকে আয়তন হলো ভিটাকে একটু ছোট করে লিখি, আয়তন হলো ভি। ঠিক আছে, এবার লিখবো বয়েলের সূত্রানুসারে, না এটা লাল কালির পেন দিয়ে না, কালো কালির পেন দিয়ে লিখি। কি লিখবো, বয়েলের সূত্রানুসারে কি, বয়েলের সূত্রানুসারে কি আমরা জানি, ভি প্রপোর্শনাল টু 1/p। তারপর আবার ব্র্যাকেটে লিখবো, কি লিখবো ব্র্যাকেটে, যখন, দাঁড়াও, ভি প্রপোর্শনাল টু 1/pটাকে আরও সাইডে করে লিখি, তাহলে ওই সাইডেও আমরা কিছু লিখতে পারবো, তাই না। তাহলে কি লিখবো, ভি প্রপোর্শনাল টু 1/p বয়েলের সূত্রানুসারে। তখন তারপরে কি লিখবো, যখন টি ও উষ্ণতা টি, এরকম লিখবো। ঠিক আছে, ভাষাটা দেখো কত ভালো ভদ্র ভাষায় লিখছি আমরা এখন। উষ্ণতা টি ও চাপ পি অপরিবর্তিত। ঠিক, এবার কি লিখবো, তারপর এটা বয়েলের সূত্র হয়ে গেল। এবার কি, চার্লসের সূত্রানুসারে কি, ভি প্রপোর্শনাল টু টি, তাই তো, এটা সবাই জানি।
তারপরে কি লিখবো, সেম এখানে যেটা লিখেছি এখানে এবার কি কনস্ট্যান্ট থাকে সেটা শুধু লিখবো। যখন কি কনস্ট্যান্ট, বাকি কি আছে এখানে পি আর কি, শুধু পি। হ্যাঁ, ও এখানে যখন উষ্ণতা অপরিবর্তিত থাকে, সরি এখানে লেখা ভুল হয়ে গেছে, চাপ তো এখানে পরিবর্তন হচ্ছে না, তাহলে কী বলবো, যখন উষ্ণতা অপরিবর্তিত। ঠিক, এবার এখানে কি লিখবো, যখন চাপ পি অপরিবর্তিত থাকে, যখন চাপ পি অপরিবর্তিত থাকে। ঠিক, এবার কি করব, এবার আরেকটা সূত্র আছে, কার সূত্র আছে আমাদের কাছে, আরেকটা আছে হচ্ছে গিয়ে ওই কি নাম, অ্যাভোগাড্রোর সূত্র। কি অ্যাভোগাড্রোর সূত্রানুসারে, অ্যাভোগাড্রোর স্পেলিং অ্যাভোগাড্রোর কই একটু, অ্যাভোগাড্রোর সূত্রানুসারে অ্যাভোগাড্রোর সূত্রানুসারে কি, হ্যাঁ, V proportional to n, কি লিখবো, V proportional to n, যখন সাইডে লিখবো, যখন P ও T অপরিবর্তিত, যখন P ও T অপরিবর্তিত, ঠিক। আর এইখানে এইগুলোতে আমি এটা লিখবো, যখন টি ও উষ্ণতা টি ও মোল সংখ্যা n অপরিবর্তিত। ঠিক আছে, এখানেও হবে যখন চাপ পি ও এখানটা লিখছি, হ্যাঁ, ও মোল সংখ্যা n অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এটাও তোমরা লিখবে, কারণ দেখো এখানে তো আমাদের ভেরিয়েবল এই কটাই আছে, তাই না, তার জন্য আমাদের এনটাকেও তখন অপরিবর্তিত থাকতে হবে। ঠিক, এবার লিখবো তিনটে সূত্রের তিনটি সূত্রের সমন্বয় করে পাই, তিনটি সূত্রের সমন্বয় করে কি পাই, V proportional to কি NT/P, V proportional to NT/P। আবার সাইডে কি লিখবো, যখন NT/P পরিবর্তন হয়, যখন NTP পরিবর্তন হয়, কারণ পরিবর্তন না হয় এইগুলো তো যখন আমরা অপরিবর্তিত লিখেছি, এখানে পরিবর্তন হতেই হবে, তাই না, তাই জন্য এটা লিখবো যখন NTP পরিবর্তন হয়। হলো, এবার প্রপোর্শনাল সাইন তুললে কি হয়, ইকুয়াল টু RNT/P। এবার সাইডে কি লিখবো, আবার যেখানে আর হলো কি লিখবো, যেখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, গ্যাসের মোলার, দাঁড়াও ভাষাটা আমি একটু দেখি, যেখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক, হ্যাঁ গ্যাস ধ্রুবক, যখন আর হলো মোলার গ্যাস ধ্রুবক। বোঝা গেছে, এত অবধি লিখতে পারবে, যখন আর হলো মোলার গ্যাস ধ্রুবক, এত অবধি লেখা যাবে এত অবধি। এবার আমরা কি করব, শুধু পিটাকে এই পাশে নিয়ে চলে আসবে, এটাকে এবার রিঅ্যারেঞ্জ করে লিখবো, PV = NRT, তাহলে আমরা এটা পেলাম, PV = NRT, তাই তো। তারপরে লিখবো এটি হলো আদর্শ গ্যাসের সমীকরণ, বুঝতে পেরেছো, তাহলে এটা লিখলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে, বোঝা গেছে এত অবধি। আমি জানি না কতটা লেখা কি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এইখানটা কিন্তু আমি ও মোল সংখ্যা n লিখেছি, ঠিক আছে,
আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, একটু ছোটো ছোটো করে লেখা হয়ে গেছে একটা আগে ধরতে গিয়ে, তাও দেখো কতটা বোঝা যাচ্ছে, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো ভালো করে, ঠিক আছে? দেখো দেখো, এটা তোমাদেরকে এখানে তোমাদের পরীক্ষায় দেয়, হ্যাঁ 2 নম্বর থাকে এটাতে, ঠিক? মানে ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় দেয় এবং 2 নম্বর থাকে মানে ইম্পর্টেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে দাদাস অ্যান্ড দেয়ার দিদিস? বোঝা গেছে? ঠিক। এবার এখান থেকে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি পেলাম। এই আরটাকে দাও, এবার দেখো সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে, ঠিক আছে? আরটাকে সর্বজনীন, দেখো আরেকটা জিনিস করতে পারি আমরা, এত দূর অব্দি আছে, এত দূর লিখে নিয়েছো, এটা আমাদের স্কুলে পরীক্ষায় দেয়, তার জন্য এত দূর অব্দি লিখতে হবে, ঠিক আছে? এটা ওই ডেরিভেশন যেটাকে বলে সেই ডেরিভেশন। এবার আমরা কি করব, এবার আমরা এই ইকুয়েশনটা নিয়ে একটু খেলাধুলো করবো, ঠিক? তো চলো করা যাক ইকুয়েশনটা নিয়ে খেলাধুলো। তাহলে আমরা কি ইকুয়েশন পেয়েছি? পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এনটা কি? এন হচ্ছে গিয়ে মোল সংখ্যা, এন হচ্ছে কি গ্যাসের মোল সংখ্যা, মানে কত মোল গ্যাস নিয়েছে সেইটা মোল সংখ্যা। এবার কালকে আমি বলেছিলাম মোল সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? মোল সংখ্যা ইজ ইকুয়াল টু লিখতে পারি গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস, বা কি বলে গ্যাসের ভর যেটা দেওয়া আছে ডিভাইডেড বাই গ্যাসের ভর যেটা দেওয়া আছে যেটাকে আমি ছোট এম দিয়ে আগের দিন দেখাচ্ছিলাম, ডিভাইডেড বাই গ্যাসের আণবিক ভর, বা যেটাকে বলে হচ্ছে গিয়ে আণবিক ভর, বা মোলার ভর, ঠিক? বোঝা গেছে? তাহলে এবার কি করব? তাহলে এই এনটাকে বাদ দিয়ে আমরা এটা লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু, দাও লাল কালির পেন দিয়ে লিখি তাহলে, পিভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এম ডিভাইডেড বাই এম ক্যাপিটাল এম, বা আমি বলবো একটা কথা বলবো, এইটাকে গ্যাসের ভর, তো এটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। তাহলে তোমরা এম দিয়ে গোলাবে না, ঠিক আছে? এটাকে কি দিয়ে? ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, গ্যাসের ভর ওয়েট, তাই ডাব্লিউ, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি এখানে? গ্যাসের ভর মানে ডাব্লিউ ডিভাইডেড বাই গ্যাসের আণবিক ভর, বা এম, যেটাকে বলে এম, ঠিক? তাহলে এটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু আর টি, ঠিক? এটা আমরা লিখতে পারি। এবার যদি আমাদেরকে গ্যাসের ভর দিয়ে দেয়, গ্যাসের আণবিক ভর দিয়ে দেয়, তাহলে আমরা মোল বের করতে পারবো। গ্যাসের আণবিক ভর দিয়ে দিলে আমরা মোল বের করতে পারবো, ঠিক আছে? তাহলে ধর যে তোমাকে কি দিয়ে দিল? গ্যাসের ভর দিয়ে দিল, গ্যাসের আণবিক ভর দিয়ে দিল, টি দিয়ে দিল, টেম্পারেচার দিয়ে দিল, আর এর মান দিয়ে দিল, এবং আয়তনও দিয়ে দিল। তাহলে তোমাকে যদি বলে প্রেসার বের করো বা চাপ বের করো, তাহলে চাপ বের করতে পারবে, তাহলে চাপ বের করা যাবে। এরকম অঙ্ক দেয়, কিন্তু এরকম অঙ্ক দেয় যে এত সব কিছু দিয়ে দিল, তারপরে বলবে চাপটা বের করো, তাহলে চাপটা বের করতে হবে তখন। বোঝা গেছে? এবার আরেকটা জিনিস তোমরা কি জানো? ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হয়? কোনো গ্যাসের ঘনত্ব ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু কি হয়? ঘনত্ব ইজ ইকুয়াল টু হয় গ্যাসের ভর যেটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ডিভাইডেড বাই গ্যাসের আয়তন,
আয়তন, আয়তন, বুঝলে? তাহলে কি, ভর ডিভাইডেড বাই গ্যাসের আয়তন। ঠিক আছে, এখানে গ্যাসের পেয়ে গেলাম, গ্যাসের ভর ডিভাইডেড বাই আয়তন, যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি, তাহলে এইখান থেকে আমরা গ্যাসের যদি আমরা বের করতে চাই, কি বলে, গ্যাসের যদি ঘনত্বটা আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমরা কি লিখবো? গ্যাসের ঘনত্ব ইজ ইকুয়াল টু, দেখো এই এমটাকে এই পারে নিয়ে চলে আসবো, ভিটাকে নিচে দিয়ে দেবো, কি করলাম, ভি পি ইজ ইকুয়াল টু পি এম, দেখো এমটাকে এই পারে নিয়ে চলে গেছি, ইজ ইকুয়াল টু ডাব্লু, এটা আবার লাল কালি দিয়ে করি, পি এম ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই ভি, তারপরে আর টি ইন্টু আর টি। ঠিক আছে, এবার ডাব্লিউ ডিভাইডেড বাই ভিটাকে কি লিখতে পারি, ডি লিখতে পারি, বা গ্যাসের ঘনত্ব লিখতে পারি। তাহলে কি হচ্ছে, পি এম ইজ ইকুয়াল টু ডি আর টি, পি এম ইজ ইকুয়াল টু ডি আর টি। যদি তোমাকে তাহলে ঘনত্বও দিয়ে দেয়, সেখান থেকেও আমরা করতে পারি। তাহলে এখানে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব ইজ ইকুয়াল টু কী হচ্ছে, দাঁড়াও এখানটা লিখবো না, ওই সাইড লিখি, গ্যাসের ঘনত্ব ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, পি এম ডিভাইডেড বাই আর টি, পি এম ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এই কি বলে, গ্যাসের ঘনত্ব ইজ ইকুয়াল টু কি হচ্ছে, পি এম ডিভাইডেড বাই আর টি। এটা একটু অনেকের কাছে কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু জো হ্যাঁ ও হ্যাঁ। তোমরা যদি এই জিনিসগুলো যদি আগে জানো, এইটা আর এইটা, তাহলে কারোরই কমপ্লেক্স লাগবে না। তাহলে তোমরা নিজের মুখে করে এটা তোমরা অঙ্ক করে এটা বের করে নিতে পারবে। তাহলে এটা তোমরা বের করে নিতে পারো যদি যে এই দুটো জানো। আর যারা জানো না তাদের জন্য আমি বের করে দিলাম, ঠিক আছে। এবার এই দুটো থেকে তোমরা যদি বলে যে কোনো গ্যাসের প্রেশার দিয়ে দিল, আণবিক ভর দিয়ে দিল, আর এর মান দিয়ে দিল, আর টেম্পারেচারও দিয়ে দিল, তাহলে তুমি ঘনত্ব বের করতে পারবে। বোঝা গেছে? এই হচ্ছে গিয়ে গল্প। তারপরে এটাতেও সেম। এবার এই দুটো ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি স্টার দিচ্ছি, এটা স্টার হয়নি, এটা এরকমভাবে স্টার হবে। আর এই অঙ্কটা, এইটা, আর পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এটা হচ্ছে গিয়ে সুপার ডুপার ইম্পর্টেন্ট। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই তিনটে ফর্মুলা আমরা খাতায় লিখবো, বা তোমরা এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে এটা একবার ডিরাইভ করার চেষ্টা করো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে ডিরাইভ করার চেষ্টা করো এটা। ঠিক আছে, করো আমি ততক্ষণ এটাকে মুছি, তাড়াতাড়ি করো, দেখি কিরকম পারো। করো কিন্তু যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট বা যারা মাধ্যমিকের সম্বন্ধে যারা সিরিয়াস, তারা কিন্তু এটা করবে। এই দুটো তোমার চোখের সামনে জল করছে, তোমরা কিন্তু খাতায় এই দুটোও লিখবে, লিখে তাড়াতাড়ি করো। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট বা যারা সিরিয়াসলি ভাবে পড়ছে, তারা কিন্তু করবে। যে করছো না তাই ভেবে নাও কি করছো, সে ওই আর কি মারছো তাহলে। ঠিক আছে, করো তাড়াতাড়ি। তাহলে তোমরা করেছো প্র্যাকটিস? হ্যাঁ করেছো নিশ্চয়ই, আশা করি। ভাই সাহেব একটু কথাবার্তা শুনে নাও মাঝে মাঝে, আশা করি করেছো। ঠিক আছে, আমরা কার সম্বন্ধে পড়বো? এইগুলো তো হলো, ঠিক আছে। এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক, ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অঙ্ক আসে। এবার আমরা পড়বো কার সম্বন্ধে, এবার আমরা পড়বো আর এর সম্বন্ধে। কার? আর। এই আর এর সম্বন্ধে পড়বো। এই আর, যেটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। এটা কি বলা হয়? মোলার গ্যাস ধ্রুবক। কিন্তু এই আর এর মান, ঠিক আছে, যে কোনো একটা এককে, মানে ধরো যে এসআইতে হোক, সিজিএসে হোক, বা অন্য কোনো এককে, এটার মান প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে, কার্বন ডাই অক্সাইড, কার্বন, তারপর তুমি কি বলতে পারো, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, যে কোনো গ্যাস তুমি ভাবতে পারো, সেই গ্যাসের জন্য এই আর এর মান সর্বদা সমান হবে। সেই গ্যাসের জন্য ধরো যে এসআইতে তুমি গুনছো, তাহলে এসআইতে একটা হবে,
সিজিএসে যে মান হবে সেটা হবে, কিন্তু সবসময় একটাই মান হবে, বোঝা যাচ্ছে? আর একটু লিখে করালে আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তার জন্য এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সর্বজনীন, যেরকম সব জায়গায় যেটাকে লাগে সেটাকে বলে সর্বঘাটের কাঠানি কলা বলে না, সেরকমই তার জন্য এটাকে আমরা বলি হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাও একটা সিমিলারিটি আছে না, কি বলি আমরা? সর্বজনীন স্পেলিং ঠিক লিখছি বন্ধু লোক, সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে, ঠিক আছে? এটা কি বলা হয়? সর্বজনীন গ্যাস ধ্রুবক। এবার চলো আমরা এটার মাত্রা বের করে নিই। কিরমভাবে আমি কিরমভাবে মাত্রা বের করা শিখেছি সবসময়, আমরা কি জানি? পিভি ইজুকাল টু এন আর টি, তাই তো? এখান থেকে আর এর মান আর ইজুকাল টু তাহলে কি হবে? পিভি ডিভাইডেড বাই এন ইন্টু টি, এবার পি ইন্টু ভি, প্রেশার ইজুকাল টু কি হয়? তোমরা জানো তো? প্রেশার ইজুকাল টু ফোর্স বাই এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া বলে না? প্রেশার ইজুকাল টু ফোর্স পার ইউনিট এরিয়া, বা কি বলে, বল কতটা ক্ষেত্রফলের উপর পড়ছে সেটাকে, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, সেটাকেই বলা হয় প্রেশার বা চাপ, তাই তো? এবার পার ইউনিট এরিয়া, এবার এটাকে বাংলায় কি বলা হয়? ফোর্স পার ইউনিট এরিয়া, তার মানে বল প্রতি বর্গ একক ক্ষেত্রফলের মধ্যে, ওপর প্রযুক্ত বলকে বলা হয় হচ্ছে কি, দেখেছো বাংলায় আমি ডেফিনিশন মারছি, সাবাস শুভম, সাবাস। হ্যাঁ, তাহলে তাকে কি বলা হয়? চাপ বলা হয়, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক, তাহলে ফোর্সের ইউনিট কি হয়? ফোর্সের ইউনিট বলছি কেন? ফোর্সের কি হয়, কি বলে ওর নাম, এটা কি বলে মাত্রাটাকে বাংলায়, ইংলিশে? ডাইমেনশন কি হয়? ফোর্সের ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, এটা অনেকবার বলেছি এবং তোমরা করেওছো। এরিয়ার ডাইমেনশন কি হয়? এল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই দুটোকে কাটাকুটি করলে ফোর্সের বি এর ডাইমেনশন কি হচ্ছে? এম, দেখো এলটা এখানে নিচে আছে তো একটা এল দিয়ে একটা কাটবে, তাহলে এল, এটা ওপরে চলে যাবে, তাহলে কি হবে? এল টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? তার ইন্টু কি আছে, এটার সাথে গুণ কি আছে? ভলিউমের ইউনিট কি হয়? ভলিউমের ডাইমেনশন কি হয়? এল কিউব। সবাই জানো, কারণ ওই যে বলে না উচ্চতা গুণ পরিধি, না কি বলে বাংলায়, কোনো জিনিসের আয়তন ইজুকাল টু হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বলে তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো দৈর্ঘ্যটাও একটা লেন্থ, প্রস্থটাও একটা লেন্থ, উচ্চতাটাও একটা লেন্থ, তার জন্য ওটা কি হয়? এল কিউব। বোঝা গেছে? তারপরে মোল, তারপরে নিচে কি আছে? এম, এই এন আছে, এন মানে কি? এন এর ইউনিট কি? মোল, আর এটার ডাইমেনশনও মোলই হয়, মোল, ঠিক আছে? আরেকটা কি আছে লাস্ট বাট নট দ্য লিস্ট, হচ্ছে গিয়ে টেম্পারেচারটাকে কি বলা হয়? টেম্পারেচারটা কেলভিন, টেম্পারেচারের ডাইমেনশন কি হয়? কেলভিন। তাহলে এটা টোটাল ডাইমেনশন কি হচ্ছে? দেখো এখানে এল স্কোয়ার, এল টু দি পাওয়ার -1 আছে, এখানে এল টু দি পাওয়ার 3 আছে, তাহলে এল টু দি পাওয়ার -1 আর এখানে 3, তাহলে এটা কত হচ্ছে? এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? ইজুকাল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার -2। এটা এবার দেখো এই যে নিচে যেগুলো আছে এগুলোকে ওপরে তুলবো, তাহলে কি হচ্ছে? মোল ইনভার্স, এটাকে ইনভার্স বলে, মোল টু দি পাওয়ার -1টাকে ইনভার্সও বলে, ঠিক আছে? তারপরে কেলভিন -1 বা ইনভার্স, কেলভিন ইনভার্স। তাহলে এটাই হলো হচ্ছে গিয়ে কি বলে এর নাম। আর সর্বজনীন গ্যাস ধ্রুবকের কি বলে? ডাইমেনশন, বা যেটাকে বলে একক, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এককটাকে বাংলায় কি বলে? একক বলে, এটাকে একক বলে না, এটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা। ভাইসা বাংলার ছেলে হয়ে আবার আমাকে একটা স্যার সেই রোস্ট করতে চলে আসবে। কি? সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা। বোঝা গেছে? খুব ভালো করে বোঝা গেছে এটা, আশা করি। যারা এইগুলো যারা জানবে তারা বুঝতে পারবে, ঠিক আছে? যারা ক্লাস 9 অল্প পড়েছো, কারণ দেখো এটা ফোর্সের মাত্রা হয় এত, ঠিক আছে? এটাকে বলে হয়, এখন তোমাকে যদি এখন মাত্রা বোঝাতে বসি তাহলে তো ছেড়ে দাও না, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই।
এম মানে হচ্ছে কি মাস, এম মানে হচ্ছে কি মাস, ঠিক আছে, এম মানে মাস, এল মানে লেন্থ, এল মানে লেন্থ, ঠিক আছে, টি মানে হচ্ছে গিয়ে টাইম, এখানে টি মানে টাইম, ঠিক। এবার এরকমভাবে এখানে ফোর্সের যখন আমরা ওই গণনা করি করি তখন ফোর্সের এটা বেরোয় এম এল টি টু দি পাওয়ার -2, বুঝতে পেরেছ? সেরমভাবেই আমরা এটা বের করি, সেরমভাবে এরিয়া মানে কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দুটোই লেন্থ, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে দুটো লেন্থ, তার জন্য ওটা হয় এল স্কোয়ার, বোঝা গেছে? এরমভাবে আমরা ইউনিট বা যেটাকে বলে হচ্ছে ইউনিট না, এটাই কী বলবো, ডাইমেনশন বা বাংলায় বলে মাত্রা, এরমভাবে মাত্রাটাকে আমরা কী করি, ডিসাইড করি, বোঝা গেছে? ক্লাস 9-এর একটা টপিক ছিল, তোমরা অনেকে পড়োনি, ছেড়ে দাও, আর এখন চাপ নিতে হবে না, এখন যেটা বলছি সেটাকে মেনে নাও ধ্রুব সত্য হিসেবে, ঠিক? বোঝা গেছে? তাহলে কি আর এর মাত্রা কি হচ্ছে এইটা, তোমরা এরমভাবে বের করতে পারো, যারা একটু পড়াশোনা করছো বা যারা ভাবছো যে এত বড়টা আমরা মুখস্থ করবো, না মুখস্থ করবে না, এখান থেকে করতে পারো, কারণ দেখো ফোর্স কি হয়, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের বাংলা কি বলে, ত্বরণ, মানে ফোর্স ইজ ইকুয়াল টু ফোর্স বা বল ইজ ইকুয়াল টু কি হয়, ভর গুণ ত্বরণ, ভর মানে হচ্ছে কি এম, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে কি ত্বরণ, বোঝা গেছে? সেই নিউটনের দ্বিতীয় গতিসূত্র, লোকজন পড়েছো তো ভাই, পড়েছো বা নাম তো শুনেছো, নিউটন 3টে গতিসূত্র দিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে কি বল ইজ ইকুয়াল টু কি হয়, বল ইজ ইকুয়াল টু ভর গুণ ত্বরণ, ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে, এবার এইখানে মাস মানে এম, আর ত্বরণ ইজ ইকুয়াল টু হয় হচ্ছে গিয়ে লেন্থ টু দি পাওয়ার -2, লেন্থ ইন্টু টাইম টু দি পাওয়ার -2, ঠিক আছে, তার জন্য এটা হয়, বোঝা গেছে? এবার এরকমভাবে এত ডেপথে চলে গেছে, ঠিক আছে, এটা কোথা থেকে আনলাম, তার জন্য এটাও যদি মুখস্থ করতে পারো তাহলে করতে পারো, ঠিক আছে, বোঝা গেছে? এবার যারা পড়বে তাদের পারবে, ঠিক, এরকমভাবে তোমরা করতে পারো, বোঝা গেছে? এবার দেখো কি হচ্ছে, এবার একটা ম্যাজিক দেখো, যারা ভাই লোক চলতরিৎ প্লিজ একটু পড়ে আসো, যদি এটাতে যদি তোমাদের প্রবলেম হয়, চলতরিতের আমি জানি না কত নাম্বার লেকচার, ঠিক আছে, যেখানে আমি ইউনিট এইগুলো একটুখানি বেসিক জিনিসপত্রগুলো একটু বলে দিয়েছি, ঠিক আছে, সেগুলো প্লিজ তোমরা একটু পড়ে আসো প্লিজ, নাহলে তোমাদের অনেক অসুবিধা হবে, তাও আমি এই ক্লাসে তাও বলার চেষ্টা করেছি, তাও তোমরা একটু পড়ে আসো, ঠিক। এবার দেখো যারা চলতরিৎ পড়ে আসো তারা দেখবে, ঠিক আছে, যারা পড়ে আসবেন তারাও দেখো, তোমরা একটু বুঝতে একটু অসুবিধা হবে, তাও আমি বলছি, ঠিক আছে, দেখো এবার দেখো এই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, যেটা যতটা আমরা লাল কালি দিয়ে করলাম, এইটা হচ্ছে গিয়ে কার্যের একক, এটা হচ্ছে গিয়ে কার্যের মাত্রা, এটা হচ্ছে গিয়ে কার্যের মাত্রা, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কার্যের মাত্রা, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে যখন এটার যখন ডিসাইড হয়, কি বলে, এটার যখন ইউনিট বা একক যখন ডিসাইড হয়, তখন আমরা কি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু কার্যের মাত্রা, কার্যের একক ডিভাইডেড বাই, কারণ এটা দেখো মাইনাস মোল আছে, মোল টু দি পাওয়ার -1 আছে, কেলভিন টু দি পাওয়ার -1 আছে, ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন, এটা লিখতে পারি, বোঝা গেছে? কার্যের একক ইন্টু মোল ইন্টু কেলভিন, বোঝা গেছে, ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। এবার কার্যের একক কি হয়, কার্যের এসআই একক কি, বলো জুল, কার্যের এসআই একক কি, জুল, ইন্টু ডিভাইডেড বাই মোল, বা এটাকে লিখতে পারো জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে আর এর এসআই একক হচ্ছে গিয়ে, বা সর্বজনীন গ্যাসের এসআই একক হচ্ছে গিয়ে জুল কেলভিন ইনভার্স, ঠিক গেল, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, বোঝা গেছে? এবার সিজিএস পদ্ধতিতে একক কি, সিজিএস এর পদ্ধতিতে একক কি, সিজিএস এর কার্যের একক কি, আর্গ, ঠিক আছে, সিজিএস এর কার্যের একক কি, আর্গ, তাহলে এবার আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বোঝা গেছে? এই দুটোতে বোঝা গেছে কি সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে কি হচ্ছে সেটা বোঝা গেছে। এবার আরও 2-3টে একক হয়, এবার দেখো আরেকভাবেও হয় না, আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি,
পিভি বাই এনটি, তাই তো? তাহলে পি এখানে কি প্রেশার, ভি এখানে কি ভলিউম। তাহলে এখানে আরেকটা ভাবেও হয়, সেটা হয় হচ্ছে গিয়ে আর এর আর কিছু অন্য অন্য আরো কিছু এককে, আরো কিছু এককে, আরো কিছু একক। ঠিক আছে, এটা প্রেশারের সাথে এবার দেখবে। এবার আমরা তো প্রথমে কার্যটা বের করে নিলাম যে পিভি ইকুয়াল টু কার্য হয়, সেটা বের করলাম তো এতক্ষণ ধরে। এবার কি করব, এবার পি এর মানও এবার পি এর মান ইয়েতে বসাবো, এসআইতে বা কিছুতে, সেটা বসে বসে এবার করবো। দেখো পি এর মান এবার কি হতে পারে, পি এর মান ও এখানে দেখো আর্গ হতে পারে, আরেকটা এখানে আরেকটা জিনিসও হতে পারে। ঠিক আছে, সেটা হতে পারে কি বলেন নাম, এটা কি বলে ভুলে গেছি, ইউনিটটার নাম ভুলে গেছি, কি বলে, ক্যালারি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, ক্যালারি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে এটা সিজিএস এ নয়, কিন্তু এটাকে আরেকভাবে লেখা যায়। সে আমরা পড়েছিলাম মনে নেই যে 1 ক্যালারি ইজ ইকুয়াল টু 4.2 জুল। ভাই সাহেব চলতরিৎ পড়ে আসো তোমরা, পড়েছিলাম মনে নেই? সেখান থেকে এটাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি আরেকটি ইউনিট লিখতে পারি, ক্যালারি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এবার আমি যেটা বলছিলাম যেখানে ছিলাম, যে এবার কি করব, এটা কি প্রেশারের ইউনিট আর ভলিউমের ইউনিট দিয়ে করব। তাহলে কি আরো কিছু একক প্রেশারের ইউনিট দিয়ে করলে কি হয়, প্রেশারের একটা ইউনিট আমরা কি জানি, এটিএম। প্রেশারের একটা ইউনিট কি জানি, এটিএম, যেটাতে পয়সা তোলা হয় সেটা নয়, কিন্তু এই এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেশার। বলেছি তো আগে, ডেফিনেশনও পড়িয়েছি ভাই লোক, যদি ভুলে যাও তাহলে গেট লস্ট। না গেট লস্ট না, থাকবে দেখো এমনি ভিউজ কম আসছে, গেট লস্ট হবে না। আচ্ছা না আমি বোঝাচ্ছি, অ্যাটমসফিয়ারিক প্রেশার বলে একটা প্রেশার হয়, যেটা স্পেলিং এটিএম। ঠিক আছে, এরকম কথাবার্তা। ঠিক, এবার কি বলেছিলাম আমি, হ্যাঁ প্রেশার তাহলে কি হয়, একটা ইউনিট এটিএম প্রেশারের, ভলিউমের একটা ইউনিট কি হয়, লিটার। হ্যাঁ, তাহলে এটা কি লিখতে পারি, প্রেশার এটিএম, ভলিউম লিটার, আর মোল তো একটা ইউনিট হয়, মোলটা মোলই হয়, মোল সিজিএস হোক এসআইতে হোক মোলই হয়। আর টি হচ্ছে কি কেলভিনও কেলভিনই হয়, সিজিএস হোক। তাহলে এখানে কি কেলভিন ইনভার্স, কি একটা কেলভিন ইনভার্স। ঠিক, আরেকটা কি হয়, আরেকটা কীভাবে লিখতে পারি, এটিএম লিখলাম, ইয়েতে লিখলাম, আরেকটা লিখতে পারি হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে কি আর্গ মোল ইনভার্স হয়ে গেল এটিএম, এই কটাই লিখতে পারি। ঠিক আছে, এই আরেকটা ছিল এটা লিখে দিয়েছি। ঠিক আছে, এই কটা আমরা লিখতে পারি, এই কটা। এবার দেখো আর এর কতগুলো ইউনিট, দেখো আর এর একটা ইউনিট পেয়েছি এখানে, আর এর কতগুলো ইউনিট পেয়েছি দেখো, আর এর কতগুলো ইউনিট পেলাম, আর এর 1 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট, 4 নম্বর। আর এটা সব থেকে আমরা বেশি ইউজ করি, 4 নম্বর, এবং এটা সব থেকে বেশি ইউজ হয়, 4 নম্বর, এবং এটা সব থেকে বেশি ইউজ হয়। বোঝা গেছে, 4 নম্বর এটা সব থেকে বেশি ইউজ হয়। ঠিক, আর এর কতগুলো ইউনিট পেলাম, এতগুলো। এবার এর জন্য আর এর যেহেতু এতগুলো ইউনিট পেলাম, তার জন্যই আর এর মানটা আমরা যখন পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে যখন আমরা ইউজ করি না, অনেক সময় তোমাকে আর এর মান দিয়ে দেয়, কিন্তু অনেক সময় দেওয়া থাকে না, তার জন্য সমস্যা হয়। বোঝা গেছে? তো চলো এবার কি আর এর মান বের করব। এবার কি করব, আর এর মান বের করব। কিভাবে আর এর মান বের হবে দেখা যাক। দেখো আমরা দুটো ইউনিটে করব, আর দুটো ইউনিট টোটাল 4টে, তো দুটো ইউনিট আমি বের করে দিচ্ছি, আর দুটো ইউনিট তোমাদেরকে বের করতে হবে না, আর দুটো ইউনিট আমি বলে দেবো। ঠিক আছে, এবার কি আর এর মান কি, আর এর মান এসআই ও সিজিএস ইউনিটে, সিজিএস এককে। ঠিক, এবার আমরা আর এর মান এসআইতে কি দেখেছি, আর এর মান এসআইতে কি, আর এর মান বলছি কেন, আর এর কি বলে একক কি দেখেছি এসআইতে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএসে কি দেখেছি, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি জানি, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে আর ইজ ইকুয়াল টু, এখানে একবার লিখবো কেন, আমি বেকার এতবার লিখছি। তাহলে আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি, বোঝা গেছে?
আমরা এবার আর এর মান কার জন্য বের করবো? প্রথমে আর এর মান সিরিজের এসআই এককে 1 মোল গ্যাসের জন্য। কার দেখো 1 মোল যদি গ্যাস পেয়ে যাই তাহলে এবার এন এর ভ্যালু শুধু চেঞ্জ করতে থাকবো, সব পেয়ে যাবো, কারণ মোলটা তো সবসময় চেঞ্জ হবে না। সিজিএস ও এসআই এককে 1 মোল গ্যাসের জন্য ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, এসটিপি বলে একটা আমরা একটা মানি একটা জিনিস, যেটাকে বলে হচ্ছে কি স্ট্যান্ডার্ড এসটিপি। এটার ফুল ফর্ম হচ্ছে কি স্ট্যান্ডার্ড জানি না এটা স্পেলিং, এটা কি স্পেলিং স্ট্যান্ডার্ড জানি না ভাই, লোক স্পেলিং না জানার কষ্ট, আমি তোমাকে বলে দিচ্ছি শোনো। এসটিপি মানে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে। আমি স্পেলিং লিখছি না ভাই সাহেব, খুব খারাপ হবে, লোকজন এসে ট্রোল করে দিয়ে যাবে, ঠিক আছে ভাই সাহেব। আমার স্পেলিং হবে ঠিক হবে আমি জানি না। স্ট্যান্ডার্ড ছেড়ে দাও টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপির ফুল ফর্ম কি এইটার দাদা প্লিজ এখানে একটু লিখে দাও, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, ঠিক আছে। টেকনো গাইজ হয়েছে, লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ এসটিপির ফুল ফর্ম হচ্ছে এটা। এইটাতে এখানে কি ধরা হয়, আমরা একটা রেফারেন্স লাইন ধরি, ঠিক আছে। এখানে একটা আমরা এত দূর অব্দি এসেছি তো, এবার একটু পজ করে আমি একটু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারটা একটু বলে দিই, ঠিক আছে, নাহলে এখানে আবার বুঝতে পারবে না, মানে গল্পের মধ্যে গল্প, ঠিক। এবার আমরা একটা এসটিপি বলে একটা টেম্পারেচার প্রেশার ধরা হয় একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সেটাতে টেম্পারেচারের ভ্যালু হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা যেটাকে বলা হয় 273 কেলভিন, আর প্রেশার ধরা হয় 1 atm, ঠিক আছে, প্রেশার হয় 1 atm, ঠিক। এটা হচ্ছে গিয়ে এসটিপি। এবার এসটিপিতে মানে আমরা সেই অ্যাভোগাড্রো সূত্র পড়েছিলাম তো, যে অ্যাভোগাড্রো সূত্র পড়েছিলাম তো, যেটাতে ছিল কি বলে ওর নাম, আমাকে রিল্যাক্স করতে দাও। নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতাতে সমআয়তন প্রত্যেকটি গ্যাসের অনুসংখ্যা না, সমআয়তন প্রত্যেকটি গ্যাসের অনুসংখ্যা সেম, তাই তো, অনুসংখ্যা সেম। তাহলে আমরা কি করব প্রথমে, এবার দেখো এসটিপিতে আমরা বের করবো হচ্ছে কি 1 মোল, আমরা উল্টোটা করব, আমরা টেম্পারেচার পেয়ে গেছি, প্রেশার পেয়ে গেছি, এবার আমরা বলবো, এবার এটা ছিল যে 1 মোল তাহলে গ্যাসের কত আয়তন হবে, 1 মোল গ্যাসের আয়তন, যে কোনো গ্যাসের সবার আয়তন সেম হবে এসটিপি, তাই তো, কারণ স্ট্যান্ডার্ড মানে কি বলে ওর নাম, টেম্পারেচারও ফিক্সড, প্রেশারও ফিক্সড, তার জন্য সবার সবসময় সেম হবে, কি বলে আয়তন সবার সেম হবে 1 মোল গ্যাসে। 1 মোল গ্যাস মানে আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে 1 মোল গ্যাস মানে 6 × 6.022 × 10⁻23 অণু, 6 × 10⁻26.6.022 × 10⁻23 অণু থাকে, ঠিক আছে, এতগুলো অণু থাকে। তাহলে 1 মোল গ্যাসের সবার অণু সংখ্যায় সেম হবে, তাহলে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে 1 মোল গ্যাসের আয়তন কত হবে, 1 মোল গ্যাসের আয়তন হবে কত হবে, 1 মোল গ্যাসের আয়তন হবে হচ্ছে কি, এটা আমরা এখন বের করব না, এবার এটা করে পাওয়া গেছে, মানে পরীক্ষা করে পাওয়া গেছে 1 মোল গ্যাসের আয়তন হয় হচ্ছে গিয়ে 22.4 লিটার, 22.4 লিটার, বোঝা গেছে, 22.4 লিটার। আমি 22.4 লিটার বলার জন্যই আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমি এবার এখানে ইউজ করবো সেটাকে, এবার আমরা সেটাকে ইউজ করবো, বোঝা গেছে। আমরা আর এর মান বের করবো, এসটিপিতে বের করবো, কিন্তু আর এসটিপিতে যদি আমরা বের করে নিই, কিন্তু আমরা জানি যে আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, যে কোনো টেম্পারেচার যে কোনো প্রেশারে আর এর মান সেম থাকবে, তাই আমরা একটা স্ট্যান্ডার্ড একটা পয়েন্ট ধরে নিচ্ছি যে এসটিপিতেই আমরা আর এর মান বের করবো, আর এসটিপিটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমরা দেখবে অঙ্কতে প্রচুর থাকবে, অঙ্কতে কি ফিজিক্সের অঙ্কতে প্রচুর থাকবে, যে বলে দেবে যে এসটিপিতে কোনো একটা গ্যাসের কি বলে
কোন একটা গ্যাসের এত মোলের ওজন কত হয় এরকম বলে দেবে, ঠিক আছে। আর এইগুলো কিন্তু কোশ্চেন থাকে। আর 2025-এও মনে একটা কোশ্চেন এসছে, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হবে, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার। এটাও বলতে পারে এসটিপিতে তাহলে হাফ মোল গ্যাসের আয়তন কত হবে, হাফ মোল গ্যাসের তাহলে কত হবে, এটাকে হাফ করে দিলেই 1 মোল গ্যাসের আয়তন যদি এত হয় তাহলে হাফ মোল গ্যাসের আয়তন কত হবে, 22.4 ডিভাইডেড বাই 2 তাহলে কত 11.2 লিটার। বোঝা গেছে? এবার যদি 2 মোল জিজ্ঞাসা করে তাহলে 2 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেছে? এটা কিন্তু এসটিপিটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমি এসটিপিটা বললাম, ঠিক। এ হচ্ছে কথা। এবার আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন, মানে এবার আমরা এখানে করবো, কী করবো, আর এর মান বের করবো। কিসে, কোথা থেকে আমরা রেফারেন্স পয়েন্ট কিসে ধরবো, এসটিপিতে আর এর মান বের করবো, ঠিক আছে। প্রথমে কিসে করবো, এসআইতে করছি, হ্যাঁ প্রথমে এসআইতে করছি। এবার এসআইতে পিভি ইজুকাল টু এনআরটি। তাহলে এবার তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, পি ইজুকাল টু রো জিএইচ, পি ইজুকাল টু রো জিএইচ, এটা বলেছিলাম, হ্যাঁ একদিন তোমরা ক্লাস 9 এটা পড়ে এসছো, পি ইজুকাল টু রো জিএইচ। আজকে একটু কঠিন ক্লাসটা হচ্ছে, কিন্তু প্লিজ আজকে একটু ভালো করে শোনো, তোমাদের একটু সোজা করার আমি চেষ্টা করছি, ঠিক আছে। এটা তো আমরা পড়েছিলে, আজ অনেক কিছু একটু আগের জিনিসপত্রতে ইয়ে পড়ছে, তার জন্য তোমাদের একটু কষ্ট হবে, কিন্তু মাথা ঠান্ডা করো এবং ভাবো, যারা পারছো না তারা ভাবো ঠিক আছে করে নেবো, অসুবিধা নেই, ঠিক। আমরা পড়েছিলাম পি ইজুকাল টু রো জিএইচ, হ্যাঁ। ও তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে এসটিপিতে এই এক এটিএম মানে হচ্ছে কি, এক এটিএম মানে কি, এক এটিএম মানে 1 এটিএম মানে কি, 1 এটিএম মানে 76 cmHg, মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এক এটিএম ইজুকাল টু 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হয়। সেটা আমি আগের দিনই বলেছি তো। এবার বলবে না ভাই সাহেব বলিনি, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, মাথা খারাপ হয়ে যাবে। বলেছি না আগের দিন কনভার্সন শিখিয়েছিলাম প্রেসারে, সেদিনকারই বলেছিলাম 1 এটিএম ইজুকাল টু 76 সেন্টিমিটার এইচজি, বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হয় বলেছিলাম। তাহলে আর এটাও বলেছিলাম যে রো জিএইচ, যেখানে রো হচ্ছে গিয়ে ডেনসিটি, পারদের ডেনসিটি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, জি 9.8, আগের দিন আমি 9.6 বলে দিয়েছিলাম, আর এইচ হচ্ছে কি হাইট, ঠিক। তাহলে এখানে কি করব, রো জিএইচ করব ইন্টু ভি, ভলিউম কত আছে, ইন্টু এন ইন্টু টি, ঠিক। এবার ভলিউম, এবার কি করব, এবার শুধু সবার মানগুলো বসাবো, দেখো ইয়ের পারদের কি বলে ওর নাম, পারদের এটা কি বলে, পারদের ঘনত্ব হয় হচ্ছে গিয়ে 13.6 কি বলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএসে, ইন্টু জি এর মান কত আছে, জি এর মান আমরা কি জানি 9.8, সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে জানি, কিন্তু আমরা কিসে চাই আমাদের সিজিএসে, তাহলে এটাকে আমরা সেন্টিমিটারে করব। সেন্টিমিটারে করতে গেলে কি হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 980 গুণ এইচ কত, এইচ মানে হাইট কত আছে, হাইট আছে হচ্ছে গিয়ে 76, হাইট আছে 76, ইন্টু আমি কি বলছি, আমরা কিসে বের করছি, এটা এসটিপিতে বের করছি, কিসে বের করছি, এসটিপিতে। তাহলে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, আমি প্রথমে বললাম এসআইতে বের করছি না, তারপর আমি জুলে চলে গেছি। ও ভাই লোক, মাথা খারাপ হয়ে যাবে আমার। আমি বললাম আমি জুলে বের করছি, ঠিক আছে, তারপর আমি সিজিএসে বের করতে থেকে গেছি, ঠিক আছে, এটা সিজিএসই হচ্ছে, ঠিক আছে, আমি সিজিএসে বের করছি আগে, ঠিক ঠিক আছে, সরি সরি ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করে নাও, আমি একটু মাথা ঠান্ডা করতে থাকি, ঠিক আছে। এত অব্দি 76 সেন্টিমিটার হয়, এইচ ইজ ইকুয়াল টু 76, ইন্টু ভলিউম কত আছে
22.4 লিটার, কিন্তু আমরা কিসে করবো, সিজিএসে করছি যেহেতু, তার জন্য কিসে করবো, ইয়েতে কনভার্ট করবো, ml এ কনভার্ট করবো, মিলিলিটারে। ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু 1, t ইজ ইকুয়াল টু এটা, t ইজ ইকুয়াল টু 273 কেলভিন। ঠিক আছে। এবার এইটার সব গুণ ঠুন সব কিছু করে অ্যান্সার আসে হচ্ছে গিয়ে এটা, এটার গুণ ঠুন করে অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে হচ্ছে গিয়ে সরি লাল কালির পেন, 8.314 into 10⁻7 arg 10⁻7 arg mole inverse Kelvin inverse। ঠিক আছে, এটা এত ইয়ে করে অ্যান্সার আসে হচ্ছে গিয়ে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দাঁড়াও আবার একটু ভালো করে বুঝিয়ে দিই, তোমাদেরকে আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দিই। আমি জানি না কিরকম বুঝতে পেরেছো তোমরা, তোমাদেরকে আরেকবার একটু ভালো করে বুঝাই। দেখো আমি কি করেছি, আমরা জানি পিভি আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি, ঠিক আছে। হ্যাঁ, আমরা কি করছি দেখো, এখানে আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরছি, কারণ এখানে তো এই পি এর মান বসাতে হবে, ভি এর মান বসাতে হবে, এন এর মান বসাতে হবে, টি এর মান বসাতে হবে। তার জন্য আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরার জন্য আমরা একটা রেফারেন্স হচ্ছে এসটিপি, যেটাকে বলে এসটিপি, যেখানে 1 atm প্রেশারে 1 atm প্রেশার হয়, টেম্পারেচার হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা যেটাকে বলে 273 কেলভিন। ঠিক আছে, 273 কেলভিন, এবং এইখানে 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা করবো হচ্ছে গিয়ে পিভি বাই এনটি লিখব, পিভি বাই এনটি, এই কাজটা শুধু করবো। এবার পি এর মান তো আমরা এখান থেকে ডাইরেক্ট বসাতে পারবো না, কারণ আমরা এসআইতে করছি বা সিজিএসে করছি প্রথমে। ঠিক আছে, তো সিজিএসে এখানে 1 এটিএমকে আমরা কিসে কনভার্ট করতে পারি, 76 CmHg-তে কনভার্ট করতে পারি, সেটা আমি আগে বলেছিলাম। ঠিক আছে, তাহলে হাইট কত হচ্ছে 76। এবার পি ইজ ইকুয়াল টু রো জিএইচ, এটা আমরা জানি, এবার রোজ হচ্ছে গিয়ে 13.6, রো হচ্ছে গিয়ে 13.6, ঠিক লিখলাম তো, হ্যাঁ 13.6, জি এর মান হচ্ছে গিয়ে 9.8, কিন্তু আমরা সিজিএসে যেহেতু করছে তার জন্য হচ্ছে 980 গুণ এইচ কত আছে 76, এইচ হচ্ছে 76। এবার ভি কত, ভি হচ্ছে কি 22.4, এটা লিটারে আছে, কিন্তু আমরা সিজিএসে যেহেতু করছি তার জন্য কি করছি, যদি এমএল এ কনভার্ট করছে, লিটার থেকে এমএল এ কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। এবার এটাকে 1000 দিয়ে গুণ করলে দেখো এটা আসছে, ঠিক। ডিভাইডেড বাই এন এর মান কত, 1 মোল, ইন্টু টেম্পারেচার কত 273, বোঝা গেছে। এবার এইটা তোমাদেরকে গুণ করতে হবে না, এটাকে তোমরা শুধু একটু মুখস্থ করে কি আমি এটার মানটা লিখে দিচ্ছি, তোমরা এটা মুখস্থ করে রাখবে। 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে? হ্যাঁ, প্রথমবার একটু তাড়াহুড়ো করে বলে দিয়েছিলাম আমি, তার জন্য এবার একটু আস্তে আস্তে বোঝালাম। ঠিক আছে, প্রথমবার অনেকগুলো আইটেম ছিল। ঠিক আছে, একটা এসটিপি ছিল, তারপর পি ইজ ইকুয়াল টু রো জিএইচ ছিল, তার জন্য তোমরা একটু বুঝতে অসুবিধা হয়েছে, কিন্তু এবার আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা এবার কি করব, এটা প্রথমে সিজিএসে বের করে নিয়েছি, এবার শুধু এসআইতে বের করবো। এবার আর ইজ ইকুয়াল টু এসআইতে দেখো সেম জিনিসপত্র করবো, রো এর মান কত 13.6, দেখো 13.6 গ্রাম
পার সেন্টিমিটার কিউব হয়। কী বলে ডেনসিটি, বা ডেনসিটিকে রো দিয়ে ইয়ে করা হয়, বা ঘনত্বকে রো দিয়ে বলা হয়। এবার এখানে ঘনত্ব কত আছে, সিজিএসে ঘনত্ব কত আছে, সিজিএসে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার এটাকে যদি এসআইতে করতে হয় তাহলে আমরা কি করব, শুধু গ্রামটাকে আমরা ইয়েতে চেঞ্জ করে নেব, গ্রামটাকে কেজিতে চেঞ্জ করব, সেন্টিমিটার কিউবটাকে, এটাকে সেন্টিমিটার কিউব বা এমএলও লিখতে পারো, গ্রাম পার এমএল, ঠিক আছে। আর এমএলটাকে কিসে কনভার্ট করব, লিটারে কনভার্ট করব। তাহলে কী করতে হয়, এসআইতে 13.6, এবার গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে গেলে কি করতে হয়, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। এবার জিরোটা কি ভুল করছি আমি, 1000 দিয়ে ভাগ করতে হয়। এমএল থেকে লিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়, এমএল থেকে লিটারে কনভার্ট করতে গেলে এটা মনে হয় সেন্টিমিটার কিউব হবে, হ্যাঁ এটা সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এমএল নয়, সেন্টিমিটার কিউব। এটা কিসে ছিল, সেন্টিমিটার কিউব। এবার আমরা কিসে করব, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে করব, কারণ এসআইতে করতে হবে। সেন্টিমিটার কিউব থেকে কি করব, মিটারে করব, মিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার ইজুয়াল টু ক মিটার হয়, এই 1 মিটার ইজুয়াল টু কত সেন্টিমিটার হয়, 1 মিটার ইজুয়াল টু কত সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানে সেন্টিমিটার কবার আছে, 3 বার আছে, সেন্টিমিটার কিউব আছে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 100 গুণ 100 গুণ 100, বা 100 কিউব, বা 100 কিউব, যেটাকে আমরা কি লিখতে পারি, 100 কিউব, ঠিক আছে। বা লিখতে পারি 10⁻⁶, বা লিখতে পারি 10⁻⁶, কারণ 100 মানে হচ্ছে কি 10 স্কোয়ার, 100 মানে 10 স্কোয়ার। এবার এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে কি হয়, 10⁻⁶, বোঝা গেছে, তার জন্য এখানে 10⁻⁶। আর এখানে 1000 লেখা আছে, 1000টাকে কি লিখতে পারি, 1000টাকে কি লিখতে পারি, 10⁻3, 1000টাকে লিখতে পারি 10⁻3, এখানে 103 নয়, 10⁻3। এবার 10⁻3 আছে নিচে, ওপরে 10⁻6, তাহলে এটা দিয়ে এটা কাটলে হয় 3, ওপরে 3 থাকে, তাহলে কত হচ্ছে, এবার তাহলে কত হচ্ছে এসআইতে তাহলে কত হচ্ছে, 13.6 ইন্টু 10⁻3, 13.6 ইন্টু 10⁻3। তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, এই দুটোকে গুণ করলে হয় হচ্ছে গিয়ে কত হচ্ছে, দেখো কত হচ্ছে, দুটোকে গুণ করলে 13136, দেখো পয়েন্ট একটা উঠবে, একটা পয়েন্ট উঠলে একটা কাটবে, তাহলে এখানে 2, তারপরে দুটো শূন্য, ইন্টু 9.8, এটা আমরা সবাই জানি, রো জি এর মান 9.8। তারপরে এইচ কত হচ্ছে, এইখানে এইচ মানে হচ্ছে গিয়ে 76, এইচ মানে হচ্ছে গিয়ে 76 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, 76 ডিভাইডেড বাই 100, কারণ মিটারে আমরা ভাগ করেছি, ঠিক আছে। রো জি এইচ ইন্টু কি 22.4, কারণ এই যে ভি এর মানটা এবার লিখেছে, ঠিক, ডিভাইডেড বাই এন এর মান তো 1, আর টি এর মান কত 73, এন এর মান তো 1, টি এর মান কত 73, তাহলে এটা দিয়ে কাটবো, এটা এই দুটো কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম, হয়েছে। হ্যাঁ, এবার আমি অ্যান্সার লিখছি, শুধু অ্যান্সার লিখছি, কত হবে এখানে অ্যান্সার, এখানে শুধু R14 এত জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হবে, বুঝতে পারছো, কারণ দেখো এখানে অ্যান্সার এটা হবে, এটা দেখো কেন হলো এটা, এখানে অ্যান্সার এটা, কারণ দেখো এখানে আর গাছে আর এখানে জুল আছে, শুধু এখানে আর গাছে আর এখানে জুল আছে, তো আমরা জানি তো সবাই, তার জন্য দেখো দুটোর অ্যান্সারই সেম, শুধু এখানে 10⁻7 আছে, এখানে কিছু নেই। আমরা যেহেতু জানি যে 1 জুল ইজুগাল টু 10⁻7 আর্গ, তার জন্যই এটা হলো 1 জুল ইজুগাল টু, তার জন্য দেখো এটা হচ্ছে, বোঝা গেছে।
আজকে একটু কঠিন ক্লাস লাগছে, কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের এই মানটা মনে রাখতে হবে, খুব ভালো করে এই মানটা মনে রাখতে হবে। কি 8.314 ইন্টু 10⁻27। তো বোঝা গেছে? ঠিক। এই মানটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় দেয় আর এর মান লেখো, কারণ এটাতে সবার একটু প্রবলেম হয়, তাই পরীক্ষায় দেয় আর এর মান লেখো সিজিএস ও এসআই পদ্ধতিতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমরা এই মানগুলো মনে রেখে দেবে, এই মানগুলো শুধু লিখবে, এই মানগুলো। কিন্তু তোমরা আবার গুণ করতে বসবে না, ওইখানে গুণ বিয়োগ ভাগ করতে বসবে না, তখন শুধু এই মানগুলো লিখবে, লিখে শুধু এই অ্যান্সারটা লিখে দিয়ে চলে আসবে, বোঝা গেছে? এবার সিজিএস না এসআইতে বলে সেটা ভালো করে দেখবে, দেখে তারপর মান লিখবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। একটু কঠিন ছিল আজকে, কিন্তু সরি, আমি একটু মনে হয় গলাতে একটু গুলি দিয়েছি। ঠিক আছে, এসটিপি সব একবারে বলেছি বলে হয়তো গলা লেগেছে। ঠিক আছে, বোঝা গেছে কি না বলো? রিল্যাক্স করো না, একটু জল টল খাও, আমিও একটু জল খাই। ঠিক, বোঝা গেছে? এবার দেখো, এই দুটো তো বুঝতে পেরেছো, এই দুটো আশা করি বুঝতে পেরেছো। একটু কঠিন লেগেছে কিন্তু বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ, এবার কি করবো দেখো, এবার আমরা যে আরো দুটো একক পড়েছিলাম, এটিএম, লিটার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আরেকটা পড়েছিলাম হচ্ছে গিয়ে, আরেকটা পড়েছিলাম ক্যালোরি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। সেইগুলোতে আমরা আর এর মানটা শুধু লিখবো, এগুলো শুধু মুখস্থ করবো, এই দুটো শুধু মুখস্থ করবো, এই দুটো কি করবো? মুখস্থ করবো। কি আর এর মান? কি আর এর মান আমি একটা চার্ট বানিয়ে দিই। হ্যাঁ, আর এর মানে চার্ট বানিয়ে দিই। ঠিক, এখানে একক লিখবো, আর এর মান দেখো, আমি একটা চার্ট বানাই। আর এর মান একক। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখলাম? আর এর মান কত? প্রথমে এককটা কি ছিল? প্রথমে আর এর মান ছিল হচ্ছে গিয়ে 8.314, প্রথমে ছিল হচ্ছে গিয়ে 8.314 জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। সেকেন্ড কি ছিল? 8.314 ইন্টু 10⁻20 ইন্টু 10⁻7 জুলের পর আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তারপরে কি? তারপরে আর এবার দুটো আরো ইয়ে করছে, আর দুটো হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে 0.082 এটিএম, এটিএম না, অ্যামাউন্ট লিখে দিয়েছি আমি, এটিএম, লিটার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, এটিএম, লিটার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটা একটা আর এর মান, এইটা আমরা সব থেকে বেশি ইউজ করব, ঠিক আছে? আর লাস্ট বাট নট দি লিস্ট হচ্ছে গিয়ে কি 1.986 ক্যালোরি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এটাকে আমরা প্রায় 2-এর কাছাকাছি হয়, তার জন্য আমরা 2 ইউজ করি, এটাকে আমরা 2 বলেও ইউজ করি। ঠিক, এটাকে আমরা কি বলে ইউজ করি? 2 বলেও ইউজ করি, 2 বলেও চালিয়ে দিই। ঠিক আছে, যদি ক্যালোরিতে কিছু থাকে তখন আমরা এটাকে 2 বলেও চালিয়ে দিই। বোঝা গেছে? এবার এগুলো তোমাদেরকে কি করতে হবে? রাট্টা মারতে হবে, মানে যেটাকে বলে মুখস্থ করতে হবে, রাট্টা মারতে হবে। এগুলো তোমরা লেখো, খাতায় লেখো, এগুলোকে মুখস্থ করতে হবে। দেখো, অনেকে বলবে তুমি দাদা তো বলেছিলে
ফিল করতে, ফিল করিয়ে দেবো, সব ফিল করিয়ে দেবো। কিন্তু এটা আমি তোমাদের কী ফিল করাবো? এটা মানটা আমিও ছোটোবেলায় কষ্ট পেয়েছিলাম এটা নিয়ে, তোমাদেরকেও কষ্ট পেতে হবে, রাট্টা মারতে হবে। একটা গান আছে না, प्रेशर कुकर जैसी सरकी बज जाए ना सीटी तब तक मार रट्टा मार, पटक पटक के सर या दे नॉलेज की दीवार 100 बार रट्टा मार, चढ़ जाए जो बुखार कॉफी से तू उतार, घिस घिस के भेजा कर ले तेज धार यार रट्टा मार। ও এরকম একটা গান আছে না, সেরকম কথাবার্তা, ঠিক আছে? মারতে হবে তোমাদেরকে রাট্টা, এটা নাথিং, আমি আর কিছু করতে পারবো না। এইগুলো তো আমাকে এইটার আমি বলছি শোনো, তোমার কি কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এইটার মানটা মনে রাখবে, এইটা ইউনিটটা কিন্তু মনে রাখবে, এটিএম লিটারে যখন থাকবে তখন এটার মানটা মনে রাখবে, ঠিক আছে? ক্যালোরির মানটা মনে রাখবে, কোনটা ক্যালোরির মানটা মনে রাখবে, আর কি, আর এই জুলটা মনে রাখতে পারে, এইটাকে মনে রাখতে হবে না, এই আর্গের এটাকে মনে রাখতে হবে না, এটাকে আমি তাই মুছে দিচ্ছি, এটাকে মনে রাখতে হবে না, এটা ইম্পর্টেন্ট নয়। জুলটা মনে রাখবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা মনে রাখবে। এটা আমরা বেশিরভাগ এই দুটো দিয়েই কাজ করব। কোন দুটো? এই দুটো দিয়েই বেশিরভাগ সময় কাজ করব, এই দুটো দিয়ে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, ভাবছি আজ একটু বেশি লোড হয়ে গেছে, আজকে কি আর অঙ্ক করাবো না, কালকের অঙ্ক করিয়ে তারপরে ছুটি দেবো, দেখছি। দাও দেখি আমি এখন কত মিনিট হয়েছে, তারপরে দেখি। তো সরি, আজকে অঙ্ক করবো না, তোমরা ওই যে মানগুলো ছিল সেই মানগুলো মুখস্থ করে আসবে। মুখস্থ মানে ওই তিনটে মান দেখো, 0.082 এটিএম লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওটা একটা। আরেকটা হচ্ছে গিয়ে 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওটা একটা। আরেকটা 8.314 কি ছিল, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই তিনটে মুখস্থ করবে, ঠিক আছে? মুখস্থ করা উচিত। এবার আমরা তারপরে কালকের অঙ্ক করবো, আজকের ভাবছি অঙ্ক করাবো না, ভাবছি আজকে অঙ্ক করাবো না, আজকে বেশি লোড দিতে চাইছি না, কারণ ওইখানটাতে একটু মনে তোমাদের চাপ লেগেছে। মেবি ওটা খুব সোজা, তাও তোমাদের অনেকের চাপ লাগতে পারে, কারণ অনেকটা ইনপুট একবার দিয়েছি, এসটিপি, তারপর পি ইকুয়াল টু রো জিএইচ, ঠিক আছে? আমার মনে হচ্ছে ওটাতে আমি বেশি চাপ দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওটা আমাকে আর একটু ভালো করে পড়ানো উচিত ছিল, সরি। তো ঠিক আছে, অসুবিধা নেই, পরের দিন আমি ওটাকে আরও পরের বার আরও ভালো করে পড়াবো, তোমাদের যে নেক্সট যারা আসবে তাদেরকে আরও ভালো করে পড়াবো এটাকে, ঠিক আছে? তো আজকের আমি তোমাদেরকে চাপ দিচ্ছি না, ঠিক? আজকে আমি তোমাদেরকে আর চাপ দিচ্ছি না, তোমরা যে এনজয় করো। আর 15 মিনিট আগে ক্লাস ছেড়ে দিচ্ছি আজকে, অন্যদিন তো আধ ঘন্টা হয়ে যায়, 1.5 ঘন্টা হয়ে যায়। আজকে 15 মিনিট আগে ক্লাস ছেড়ে দিচ্ছি, 15 মিনিটের আগে, ঠিক? তো তোমরা খুশি থাকবে জীবনে, হ্যাঁ? 15 মিনিটে যত মজা করার আছে করে নাও, বা নাকি 15 মিনিটে একটা অঙ্ক করিয়ে দেবো। না থাক, আজকে আর অঙ্ক করাবো না। তো তোমরা মজা করো জীবনে, ঠিক আছে? আর কি আগে একটু ওটা একটু ভালো করে পড়ানো উচিত ছিল আর কি, এটাই কথা। এবার আমাকে খিদে পেয়ে গেছিলো না, তার জন্য খারাপ হয়ে গেছে। না, ওটা কথা নয়, কালকে আমি চ্যাপ্টার শেষ করিয়ে দেবো, ঠিক আছে? আরও কটা ভালো রকমের কোশ্চেন তাহলে আমি আর দুটো বানিয়ে নেবো, ঠিক আছে? কালকে দেখো শুধু কোশ্চেন করবো, আর ওই গ্যাসের আণবিক স্তরে গ্যাসের আচরণটা ওটা শুধু পড়বো, ঠিক আছে? ওটা করলে কালকের পুরো ক্লাস শেষ। তোমরা ভালো করে করো। আমার আবার বৃহস্পতিবার দিন আমার রেজাল্ট আছে, আমার ভয় লাগছে, ঠিক আছে? এরকম কথাবার্তা আছে, তো দেখা যাক কী করা যায়, পরের দিন করাবো, এই হচ্ছে কথা। তোমরা তাহলে ভালো করে কাটাও জীবন, ভালো করে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং জীবনে আগুন লাগাতে থাকো।